প্রিয় বন্ধুরা, প্রতিদিনের সাম্প্রতিক সাধারণ জ্ঞান পত্রিকার পাতা থেকে আমরা সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন রয়েছে সে সকল প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখবো। আমরা জানি বিসিএস ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি এর সকল চাকরি পরীক্ষায় সাম্প্রতিক পত্রিকার পাতা থেকে আমাদের প্রশ্ন আসে। প্রতিদিনের ন্যায় আজকের পত্রিকা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত জানব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম প্রশ্ন, 2 দিন ব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় হয়? সাম্প্রতিক আমরা জানি ন্যাটো শীর্ষ সম্মেলন হয়েছে, এটি হয়েছে দ্য হেগ, নেদারল্যান্ড, নেদারল্যান্ড। সাম্প্রতিক ন্যাটো শীর্ষ সম্মেলন হয়েছে নেদারল্যান্ডের রাজধানী, এটা কিন্তু নেদারল্যান্ডের রাজধানী হেগে, হেগ। এবার আসেন এই যে ন্যাটো, এই ন্যাটো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। আমরা জানি ন্যাটো থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে। এই ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করেন তারা বিষয়গুলো সব নোট করে রাখবেন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটি হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল কবে? প্রতিষ্ঠা সালটা আমাদের জানা লাগবে। প্রতিষ্ঠা হয় 4 এপ্রিল 1949 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তরটা আমাদের জানা লাগবে। সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। এটার বর্তমান সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। কিন্তু যদি বলে প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল? প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর হচ্ছে লন্ডন। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায়? লন্ডন। তাহলে যদি প্রশ্ন আসে ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। আর প্রতিষ্ঠাকালীন যে সদর দপ্তর ছিল এটা ছিল হচ্ছে লন্ডনে। এই যে ন্যাটো এর সদস্য দেশ, এই যে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে 12টি দেশ, 12টি। কিন্তু বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টি। সর্বশেষ সদস্য সুইডেন হচ্ছে ন্যাটো এর সর্বশেষ 32তম সদস্য। এই ন্যাটো এর সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন, হচ্ছে 32তম সদস্য। এই যে এই ন্যাটোতে ইউরোপের বাইরে 2টি দেশ রয়েছে, 2টি দেশ ইউরোপের বাইরে রয়েছে 2টি দেশ। একটা হচ্ছে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে কানাডা। একটা ইউএসএ আর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। এর উদ্যোক্তা দেশকে? ন্যাটো এর উদ্যোক্তা দেশ কোনটি? এটা যদি পরীক্ষায় আসে, ন্যাটো এর উদ্যোক্তা হচ্ছে ইউএসএ। ন্যাটো এর উদ্যোক্তা হচ্ছে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে উদ্যোক্তা। এই ন্যাটো এর প্রধান যে হয় এই প্রধানকে বলা হয় মহাপরিচালক। ন্যাটো এর প্রধানকে বলা হয় মহাপরিচালক। ন্যাটো এর প্রধান যে তাকে বলা হয় মহাপরিচালক। এই মহাপরিচালক যদি বলে প্রথম মহাপরিচালক কে ছিলেন? প্রথম, তাহলে হবে আইজেনহাওয়ার। যদি বলে প্রথম মহাপরিচালক কে? আইজেনহাওয়ার। ইনি ছিলেন হচ্ছে ইউএসএ প্রেসিডেন্ট, সাবেক ইউএসএ প্রেসিডেন্ট।
যদি বলে বর্তমান মহাপরিচালককে, বর্তমান মহাপরিচালককে, বর্তমান হচ্ছে মার্ক রুট। ইনি হচ্ছে নেদারল্যান্ড, এই যে নেদারল্যান্ড যে রাষ্ট্র, নেদারল্যান্ড, এই নেদারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পিএম। তাহলে যদি প্রশ্ন আসে ন্যাটো এর প্রথম মহাপরিচালক কে ছিলেন? আইজেনহাওয়ার। যদি প্রশ্ন আসে বর্তমান মহাপরিচালককে, মার্ক রুট এর মেয়াদ, মহাপরিচালকদের মেয়াদ থাকে হচ্ছে 4 বছর, যদি প্রশ্ন আসে মহাপরিচালকদের মেয়াদ কত বছর? 4 বছর। ন্যাটোর মহাপরিচালক যারা হবেন তারা 4 বছরের জন্য নির্বাচিত হতে হবে। এরপরে আমরা দেখি ইউক্রেন, রাশিয়া, জর্জিয়া, এরপরে অস্ট্রিয়া, এছাড়া হচ্ছে মেক্সিকো, এছাড়াও অনেক রাষ্ট্র আছে। অর্থাৎ আলোচিত এই সকল রাষ্ট্র কেউই ন্যাটোর সদস্য না। এরা ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ন্যাটোর সদস্য হতে চায়, কিন্তু রাশিয়া সেখানে বাধা দিচ্ছে। যদি বলে এই যে ন্যাটো এর বিপরীত সংস্থা কোনটি? ন্যাটো এর বিপরীত সংস্থা হচ্ছে ওয়ারশো প্যাক্ট। অর্থাৎ আমরা জানি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, এর পরবর্তীতে যখন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল তখন ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল। আর এর বিপরীতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যেটাকে বলা হয় ইউএসএসআর, এই ন্যাটো এর বিপরীত সংস্থা মানে এর বিপরীতে ইউএসএসআর, যেটাকে বলা হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এরা গঠন করে ওয়ারশো প্যাক্ট। এটাও কিন্তু 1949 সালে হয়। তাহলে আমরা পড়তেছিলাম 2 দিন ব্যাপী ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় হয়? দা হেগ, নেদারল্যান্ড শহরে। এই ন্যাটো শব্দটা দিয়ে আমরা বিস্তারিত আরো অনেক ইনফরমেশন এখান থেকে জেনে নিলাম। এবার আসেন সাম্প্রতিক 2 নম্বর প্রশ্ন। আমরা প্রতিদিন মাত্র 10টি প্রশ্ন অ্যানালাইসিস করব। যাদের ভালো লাগবে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 2 নম্বর প্রশ্ন, আল উদেইদি বিমান ঘাঁটি। 2 নম্বর, আল উদেইদি বিমান ঘাঁটি সবাই নোট করবেন কোথায় অবস্থিত। আমরা জানি সাম্প্রতিক গতকাল রাতে এই বিমান ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। এই আল উদেইদি বিমান ঘাঁটি হচ্ছে কাতারে অবস্থিত। কাতার এর রাজধানী হচ্ছে কি? দোহা। কাতারের রাজধানী দোহাতে অবস্থিত। এটি একটি সামরিক ঘাঁটি। এই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এটি কাদের সামরিক ঘাঁটি? ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি। মধ্যপ্রাচ্যে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি আছে সব ঘাঁটির ভিতর এই আল উদেইদি বিমান ঘাঁটিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তর ঘাঁটি। এরপরে 3 নম্বর প্রশ্ন আসে সাম্প্রতিক। সবাই নোট করবেন এবং আপনার সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে মেট্রো রেল। 3 নম্বর প্রশ্ন, মেট্রো রেল। আমাদের বাংলাদেশে যে মেট্রো রেল আছে, এই মেট্রো রেলে চালু হতে যাওয়া নতুন টিকিটের নাম কি? প্রশ্ন হচ্ছে মেট্রো রেলে চালু হতে যাওয়া নতুন টিকিটের নাম কি? মানে নতুন একটা টিকিটিং সিস্টেম চালু হয়েছে, সেটার নাম কি? মেট্রো রেলের নাম হচ্ছে ইউটিএস, ইউনিভার্সাল
ইউনিভার্সাল টিকিটিং সিস্টেম, ইউনিভার্সাল 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 টিকেটিং টিকেটিং সিস্টেম সিস্টেম এর সাথে আমরা আর কি বিস্তারিত পড়তে পারি? এর সাথে আমরা বিস্তারিত পড়ে নিব মেট্রো রেল বাংলাদেশে কবে চালু হয়। মেট্রো রেল বাংলাদেশে কবে চালু হয়? আমরা জানি মেট্রো রেল 2022 সালে বাংলাদেশে চালু হয়েছিল। 28 ডিসেম্বর 2022 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এটি চালু হয়। নাম ছিল এমআরটি লাইন 6, এমআরটি লাইন 6। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় 28 ডিসেম্বর 2022 সালে, এবং যার নাম ছিল এমআরটি লাইন 6। আসেন 4 নম্বর প্রশ্ন, সবাই দ্রুত একটু নোট করে নেবেন, খাতা কলম নিয়ে এই ক্লাসটা করতে বসবেন। 4 নম্বর প্রশ্ন আসি দেখি, বাংলাদেশে গুগল ওয়ালেট সেবা চালু হয় কবে? আমরা জানি আজকের যে পত্রিকাতে এসেছে 4 নম্বর প্রশ্ন, গুগল পে সেবা চালু হয় কবে? বাংলাদেশে গুগল পে সেবা চালু হয় কবে? আমরা জানি সাম্প্রতিক গুগল পে এই সেবার মাধ্যমে আপনার টিকিট, বিভিন্ন বিল অর্থাৎ বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল, টাকা লেনদেন, ঋণ প্রদান করা এবং এক স্থান থেকে অন্য স্থানে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে গুগল পে সেবা, এছাড়া আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন ডেবিট কার্ড গুলো ব্যবহার করতে পারবেন, সেই সেবা আজকে বাংলাদেশে চালু হয়েছে। এই চালু হয়েছে হচ্ছে 24 জুন 2025 সালে গুগল পে সেবা বাংলাদেশে চালু হয়েছে। এবার আসেন 5 নম্বর প্রশ্ন নিয়ে আসি দেখি। বলছে ইউর বাজারে পোশাক রপ্তানিতে ইইউ যেটাকে আমরা ইউরোপীয় ইউনিয়ন বলি, ইইউর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়, এবং প্রথমে রয়েছে চীন। বাংলাদেশ দ্বিতীয়, প্রথম হচ্ছে চীন। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় এবং চীনের অবস্থান হচ্ছে প্রথম। এবার আসেন এই ইইউ কি? ইইউ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে আসি। ইইউ হচ্ছে ইউরোপের অর্থনৈতিক এবং রাজনৈতিক একটি জোট। এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এর সদস্য শুধুমাত্র ইউরোপের রাষ্ট্রগুলো এর সদস্য হতে পারে। এরপরে এর সদস্য দেশ কয়টি? এর সদস্য দেশ সবাই নোট করবেন। এর সদস্য দেশ হচ্ছে 27টি। সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর কোথায়? সদর দপ্তর আছে ব্রাসেলস, বেলজিয়াম। এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। এখানে এই 27টি রাষ্ট্রের ভিতর 20টি দেশের মুদ্রা হচ্ছে ইউরো। 20টি দেশের মুদ্রা কি? ইউরো। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো
ইউরো মুদ্রাতে তার সকল বাণিজ্য কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা পরিচয় জেনে আসলাম। আপনারা যখন এগুলো লিখবেন অবশ্যই নোট করে করে লিখবেন। এরপরে আসেন 6 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ। বিশ্ব জ্বালানি তেল রপ্তানিতে বিশ্ব জ্বালানি তেল রপ্তানিতে কত শতাংশ হরমুজ প্রণালী দিয়ে হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হয়। সাম্প্রতিক আমরা সকলে জানি যে ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য হুঁশিয়ারি করেছে। এই হরমুজ প্রণালী এখান থেকে 21% তেল প্রতিদিন রপ্তানি হয়। বিশ্বের 21% তেল এখান থেকে রপ্তানি হয়। এবার আসেন দেখি আগে প্রণালী কি। প্রণালী হচ্ছে স্থলভাগ পৃথক করবে আর জলভাগ একত্রিত করবে। এটাকে বলা হয় প্রণালী। অর্থাৎ প্রণালীর মাধ্যমে স্থলভাগ পৃথক হবে আর জলভাগ একত্রিত হবে। এবার দেখেন এই হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে একত্রিত করেছে? হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে একত্রিত করেছে। তাহলে আমরা এটা লিখতে পারি পারস্য উপসাগর প্লাস ওমান উপসাগর এই দুই সাগরকে একত্রিত করেছে। আর স্থলভাগে আমরা লিখতে পারি যে এটা ইরান এবং ওমান পৃথক করেছে। এই মাইনাস মানে পৃথক আর প্লাস মানে যোগ হবে। তাহলে জলভাগ মানে যোগ হবে আর মাইনাস মানে হচ্ছে কি স্থলভাগ পৃথক হবে। অর্থাৎ ইরান এবং ওমান এই দুটি রাষ্ট্রের মাঝখান দিয়ে এই হরমুজ প্রণালীর মাধ্যমে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর মিলিত হয়েছে এবং ইরান এবং ওমান এই দুইটি রাষ্ট্র পৃথক হয়েছে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নতে আসি। দেখেন সবাই নোট করবেন অবশ্যই। এরপরে 7 নম্বর প্রশ্ন। আমরা মাত্র 10টি প্রশ্ন এভাবে বিশ্লেষণ করে করে পড়ব। প্রতিদিন পত্রিকার পাতা থেকে 10টি করে প্রশ্ন আমরা বিশ্লেষণ করব এবং যে প্রশ্নগুলো আমাদের বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন। 7, আইএমএফ বাংলাদেশের জন্য 2023 সালে আইএমএফ বাংলাদেশের জন্য 2023 সালে কত ডলার ঋণ অনুমোদন করে? কত ডলার ঋণ অনুমোদন করে? আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় আইএমএফ প্রতিষ্ঠা হয়েছিল। এবার এখানে অ্যান্সার হচ্ছে 470 কোটি ডলার। 470 কোটি ডলার হচ্ছে ঋণ দিয়েছিল। 470 কোটি ডলার। এবার আসেন আমরা আইএমএফ সম্পর্কে একটু বিস্তারিত জানি। আইএমএফ এটাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, MONE মনিটারি ফান্ড। আইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই আইএমএফ এটি প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে। 1944 সালে কি হয়? প্রতিষ্ঠা হয়, কিন্তু কার্যক্রম শুরু হয় 1945 সালে।
এটাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর সদর দপ্তর হচ্ছে, এর সদর দপ্তর, বাংলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, সদর দপ্তর, সদর দপ্তর, এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। এর সদস্য দেশ, সদস্য দেশ, সদস্য দেশ 190টি, এর সদস্য দেশ 190টি। বাংলাদেশ সদস্য হয় 1972 সালে, 1972 সালে। তাহলে আমরা আইএর থেকে জানলাম, এর পূর্ণরূপ জানলাম। 1944 সালে এটা প্রতিষ্ঠা হয়, কার্যক্রম শুরু হয় 45 সালে। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রে। সদস্য দেশ 190টি। বাংলাদেশ সদস্য হয়েছিল 1972 সালে, বাংলাদেশ সদস্য হয়েছিল। এরপর পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি এভাবে বিশ্লেষণ করে করে সকল সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার কোথাও কোনো চাকরি পরীক্ষা অন্তত সাধারণ জ্ঞানে আপনার ভুল হবে না। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর, বাংলাদেশে স্কাউট কোন মন্ত্রণালয়ে অধীন? বাংলাদেশে স্কাউট কোন মন্ত্রণালয়ের অধীনে? কোন মন্ত্রণালয়ের অধীনে? কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এবার প্রশ্ন আসেন একটু স্কাউট নিয়ে বিস্তারিত জানি। স্কাউট কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? এটি প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে ইংল্যান্ডে। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ইংল্যান্ডে। এটি প্রতিষ্ঠাতা কে? রবার্ট ব্যাডেন পাওয়েল। এটি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? প্রতিষ্ঠা, এটা 1907 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠা হয়, ইংল্যান্ডে। রবার্ট, প্রতিষ্ঠাতা হচ্ছে রবার্ট ব্যাডেন পাওয়েল, রবার্ট ব্যাডেন পাওয়েল। তাহলে বাংলাদেশে স্কাউট হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আমরা জানি আজকে এই স্কাউটের প্রধান অতিথি বা এদের যে প্রোগ্রাম ছিল, এই প্রধান অতিথি ছিলেন আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা। তাহলে এটা প্রতিষ্ঠা হয়েছিল 1907 সালে ইংল্যান্ডে। এটি প্রতিষ্ঠা হয়েছিল, রবার্ট ব্যাডেন পাওয়েল হচ্ছে প্রতিষ্ঠাতা। এবার আসি আমরা 9 নম্বর প্রশ্নে। আর দুটো প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে আমরা আসি। 9 নম্বর প্রশ্ন, সুনামগঞ্জ জেলায় বলছে কি টাঙ্গুয়ার হাওর, টাঙ্গুয়ার হাওর কোথায়? টাঙ্গুয়ার হাওর কোথায়? আমরা জানি এটি সুনামগঞ্জে, সুনামগঞ্জ, অর্থাৎ এটি হচ্ছে সিলেট বিভাগে, সিলেট বিভাগ। সিলেট বিভাগে 4টি জেলা, 4টি জেলা কি কি? সুনামগঞ্জ, হবিগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, আর হচ্ছে মৌলভীবাজার, মৌলভীবাজার। এবার আমাদের প্রশ্ন হচ্ছে টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত। সুনামগঞ্জে আরো কিছু বিখ্যাত আছে, সেটা হচ্ছে এই সুনামগঞ্জে জাদুকাটা নদী আছে, জাদুকাটা নদী, জাদুকাটা নদী হচ্ছে এই সুনামগঞ্জে অবস্থিত। এরপরে লাউয়ের গড়, লাউয়ের গড়, লাউয়ের গড়, এটিও সুনামগঞ্জে অবস্থিত। লাউয়ের গড় সুনামগঞ্জে অবস্থিত। এরপরে আরো আছে বারেক টিলা, বারেক টিলা,
এটাও সুনামগঞ্জে অবস্থিত। একজন বিখ্যাত মরমী মরমী শিল্পী, মরমী সুর সম্রাট, মরমী সুর সম্রাট এর বাড়িও হচ্ছে কোথায়? সুনামগঞ্জে। নাম হচ্ছে হাসন রাজা। হাসন রাজা, নাম হচ্ছে হাসন রাজা। এই হাসন রাজার বাড়িও সুনামগঞ্জে। তাহলে জাদুকাটা নদী কোথায় অবস্থিত? সুনামগঞ্জে। লাউয়ের গড় কোথায় অবস্থিত? সুনামগঞ্জে। বারেকটিলা কোথায় অবস্থিত? সুনামগঞ্জে অবস্থিত। এরপরে মরমী সুর সম্রাট হাসন রাজা এর বাড়ি কোথায়? সুনামগঞ্জে অবস্থিত। এরপরে আমরা 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর পর্যন্ত প্রশ্ন যারা নোট করতেছেন তারা উপকার হবেন, অনেক উপকারী হবেন। 10 নম্বর প্রশ্ন, ইরানে ইসলামী বিপ্লব হয় কত সালে? 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 এটা কিন্তু অতি সাম্প্রতিক, কারণ এখন ইরান যে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা ছড়াচ্ছে, এখানে ইরানের সকল বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়। এই বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। ইসলামী প্রজাতন্ত্র অর্থাৎ দীর্ঘদিনের রাজতন্ত্রের শাসনের অবসান হয়। পতিত হয় শাহ মোহাম্মদ রেজা পাহলভি, অর্থাৎ রেজা শাহ পাহলভি বলা হয়, বা শাহ মোহাম্মদ রেজা পাহলভি। এই ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন হয়। এরপরে মূলত এখানে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে নেতৃত্ব দিছিলেন কে? নেতা, এই বিপ্লবের নেতা ছিলেন কে? রুহুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। নেতা ছিলেন কে? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তাহলে এইগুলো ছিল হচ্ছে ইরানে ইসলামী বিপ্লব সম্পর্কিত আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রতিদিনের পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ করে যে সকল প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো এভাবে বিস্তারিত বিশ্লেষণ করে প্রতিদিন আমাদের চ্যানেলটিতে আপডেট দিয়ে থাকি। যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন, যেন প্রতিদিনের সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রশ্নগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।